জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে শুরু রাজনৈতিক ভূমিকম্প, হাসিনার প্রত্যাবর্তনের সবুজ সংকেত থাকছে প্রতিবেদনে। ইউনূসের মবের শিকার তারেক রহমান, সরকার থাকছে প্রতিবেদনে। জামায়াত এনসিপি উত্তেজনা, ঘটতে চলেছে আরও একটি ৫ই আগস্ট থাকছে প্রতিবেদনে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার থাকছে প্রতিবেদনে। ক্ষমতা না পেয়ে বাংলাদেশকে অশান্ত করছে জামায়াত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশে শুরু রাজনৈতিক ভূমিকম্প, হাসিনার প্রত্যাবর্তনের সবুজ সংকেত। বাংলাদেশের রাজনীতির আঙিনায় ভূমিকম্প। কম্পন এতটাই শক্তিশালী যে রিক্টার স্কেলে তার তীব্রতা ধরা পড়ছে না। এতদিন জানিয়ে জল্পনা চলছিল, এখন আর সেটা জল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই। এই ভূমিকম্প শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। ওই বৈঠকে দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে হাসিনা জানিয়েছেন তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত। তারা যেন মাঠ পর্যায়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচন হয়েছে একতরফা। শেখ হাসিনার বিরুদ্ধে একতরফা মামলা চালিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। নির্বাচনের পর ইউনূস জমানার অবসান ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায় কি তারেক সরকার কার্যকর করবে? পালাবদলের বাংলাদেশ আওয়ামী লীগের ওপরে থাকা নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে? কিসের ভিত্তিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলছেন? তবে কি তিনি নতুন কোনো কৌশল নিতে চাইছেন? হাসিনার পরিকল্পনায় বাকি। শেখ হাসিনা দেশে ফিরলে কি নতুন করে বাংলাদেশ অশান্ত হতে পারে? ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তখন থেকেই তিনি ভারতে রয়েছেন। ইউনূসের আমলে হাসিনার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার দিল্লিকে তদবির করা হয়। কিন্তু ঢাকার সেই প্রস্তাবের জবাবে দিল্লি শুধু বলেছিল প্রস্তাব চিন্তাভাবনা করছে। বাংলাদেশে পালাবদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারত বিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার নেপথ্যে জামাতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামাত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এবার স্বয়ং শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা জানিয়ে দেওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেত্রী। দলের সমাজ মাধ্যমের পাতা থেকে হাসিনার বক্তৃতার সরাসরি সম্প্রচার করা হয়। বক্তৃতার পরে বেশ কয়েকজন মহিলার সঙ্গেও হাসিনা কথা বলেন। তারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের সদস্য। আলাপচারিতায় এক স্বামীহারা এক পুলিশকর্মীর স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী পরিবারের জন্য কিছুই রেখে যাননি, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় মহিলা হাসিনার কাছে সাহায্য প্রার্থনা করেন। হাসিনা তাকে সাহায্যের আশ্বাস দেন। ওই মহিলার উদ্দেশ্যে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি আসব। ভার্চুয়াল বৈঠক থেকে তিনি বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার করব। ওরা অন্তর্বর্তী সরকার যতই দায়মুক্তি দিক এই হত্যার দায়মুক্তি হয় না। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ফলকার টোর্কের মতে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ করেছিল। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে ঢাকার অর্থনৈতিক উদ্বেগ।
আমদানি নির্ভর এবং প্রবাসী আয় নির্ভর দেশটির জন্য এই সংকট শুধুমাত্র কূটনৈতিক নয়, এটি সরাসরি জ্বালানি, শিল্প, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার প্রশ্ন। নতুন সরকারের সামনে এমনিতেই নাজুক অর্থনীতি, এর মধ্যে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশের জ্বালানি সরবরাহের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। অপরিশোধিত তেল, এলপিজি, এলএনজি সবকিছুর সাপ্লাই চেইন এই অঞ্চলের উপর নির্ভরশীল। আর আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের আমদানি ব্যবস্থায়। শিপিং খরচ, বিমা প্রিমিয়াম বেড়ে যাবে, সরবরাহ বিলম্বিত হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। তেলের দাম বাড়লে তার অভিঘাত বহুমাত্রিক, সব ক্ষেত্রেই ঘটবে মূল্যবৃদ্ধি। বিদ্যুতের উৎপাদ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে। পরিবহন খাতে খরচ বাড়বে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়া মানে খাদ্য, ভোজ্য তেল, সার সহ সব আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে। এতে মূল্যস্ফীতির চাপ নতুন করে তীব্র হবে। সরকার যদি অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চায় তাহলে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়তি ভর্তুকি সেই চাপকে আরও তীব্র করবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। ধাক্কা খেতে পারে শিল্পখাত, উৎপাদন খরচ ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। জ্বালানি ও ডলারের দামের কারণে উদ্যোক্তারা বিপাকে। এর সঙ্গে যদি কাঁচামাল আমদানিতে বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি যুক্ত হলে শিল্প উৎপাদের হার প্রভাবিত হবে। তৈরি পোশাক খাতের অনেক কাঁচামাল মধ্যপ্রাচ্য হয়ে আসে, রপ্তানি হয় একই পথে। যুদ্ধ পরিস্থিতিতে শিপমেন্ট বিলম্বিত হলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সময়মতো সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হবে। এতে রপ্তানি আয় কমে যেতে পারে, যা আবার বৈদেশিক মুদ্রার ঘাটতি বৃদ্ধি করবে। বাংলাদেশের অর্থনীতির আরও একটি প্রধান স্তম্ভ হল প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লক্ষাধিক বাংলাদেশি কর্মরত। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তাদের কর্মসংস্থান অনিশ্চিত হতে পারে, নতুন ভিসা ইস্যু কমে যেতে পারে, এমনকি অনেকে দেশে ফিরতে বাধ্য হতে পারেন। রেমিট্যান্স প্রবাহে ধাক্কা লাগলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও চাপে পড়বে। ডলারের সরবরাহ কমে গেলে আমদানি ব্যয় আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। অর্থনীতির এই বহুমুখী চাপ সামাজিক প্রভাব ফেলবে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে অসন্তোষ বাড়তে পারে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলে ক্রয়ক্ষমতা অস্বাভাবিক হারের হ্রাস পাবে। বিনিয়োগে যে খরা চলছে তা আরও দীর্ঘায়িত হতে পারে। ব্যবসায়ীরা অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ স্থগিত রাখবেন। ব্যাংক খাতে তারল্য ও ঋণ ঝুঁকি বাড়বে। সামগ্রিকভাবে অর্থনৈতিক বৃদ্ধির গতি স্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বাংলাদেশে 40 দিনের জ্বালানি মজুদ রয়েছে। যদি যুদ্ধ স্বল্পমেয়াদী হয় এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে বড় ধরনের সংকট এড়ানো সম্ভব। কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা হরমুজ প্রণালী কার্যত অচল হলে পড়লে বাংলাদেশের সামনে জ্বালানি সরবরাহের গুরুতর বিঘ্ন দেখা দিতে পারে। বিকল্প উৎস থেকে আমদানি সম্ভব হলেও তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এই প্রেক্ষাপটে সরকারের সামনে কয়েকটি করণীয় বিষয় স্পষ্ট। প্রথমত, সময়োচিত কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দ্বিতীয়ত, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ করতে হবে। তৃতীয়ত, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করতে হবে। চতুর্থত, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করে নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির ধাক্কা থেকে আংশিক সুরক্ষা দিতে হবে। ইউনূসের মবের শিকার তারেক রহমান সরকার। নতুন সরকার আসলেই কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি নিজেদের বিরুদ্ধে থাকা মব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে সক্ষম হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। মব সংস্কৃতির অবসানের জন্য সব ধরনের আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ব্যাংকে বুধবার 25 ফেব্রুয়ারি যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। ইউনূস বিদায় নিয়েছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতির অবসান ঘটেনি। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ড ইউনূসের 18 মাসের শাসনামলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতির মধ্য দিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে একতরফা নির্বাচনে বিএনপিকে জয়ী করার তামাশা এখন সারা দেশে পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো সরকার মবের রাজনীতিতে লাগাম দেবে, কিন্তু সেই আশায় গুড়ে বালি পড়তে এক সপ্তাহ সময় লাগেনি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার প্রথম দিন বলেছিলেন দেশে কোনো মব কালচার থাকবে না। গত 23 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সব দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
আমাদের সরকারের অগ্রাধিকারগুলির মধ্যে প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, সেই সঙ্গে জনগণের শান্তি ও স্বস্তি প্রদান করা। সেই লক্ষ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সব লাইসেন্স আমরা আবার ভেরিফিকেশন করব। এটা যথাযথ হয়েছে কিনা, এবং এমনও আছে কিছু কিছু লাইসেন্সেই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। আমরা আশা করি এই কাজটা খুব দ্রুততার সঙ্গে আমরা করতে পারব, কারণ এই লাইসেন্সধারী কারা এবং তাদের যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এগুলো স্ক্রুটিনি করার পরে কী পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখা, সেই পরিমাণে বহাল রাখব। অথচ বাস্তবে দেখা গেল মব কালচার বহাল তবিয়তে রয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালক নূরে আলম ওরফে খায়রুল ইসলাম ৩৫ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার যাত্রাবাড়ি সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত লেগুনা চালক নূরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সর্দারের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার ২৭ ফেব্রুয়ারি। এই ঘটনার ৬ দিন আগে ভাষা দিবসের দিন শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়া হয় রুমিন ফারহানাকে। তিনি বলেন, ওয়ারেন্ট কিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। গত বুধবার মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান উল্লাহকে বের করে দেওয়া হয়। তৌহিদুল ইসলাম নামে কেন্দ্রীয় ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক উপদেষ্টার ঘাড় ধরে গাড়িতে তোলায় নেতৃত্বও দেন। এর আগে গভর্নর পরিবর্তনের সংবাদ প্রচারিত হওয়ার পর উত্তেজনা বাড়তে থাকলে আহসান এইচ মানসুর বাংলাদেশ ব্যাংক ছেড়ে চলে যান। জামায়াত এনসিপি উত্তেজনা ঘটতে চলেছে আরও একটি ৫ই অগস্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করেছে। সারা বাংলাদেশ জুড়ে তাদের জয় জয়কার চলছে। প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। ১১টি দলের একটি জোটও রয়েছে। বিরোধী দল হিসেবে তাদের দিন কেমন কাটছে? সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে পারে। তাদের মধ্যে সামান্য হলেও কি ক্ষোভ রয়েছে? তাদের মধ্যে ক্ষোভ তৈরি হলে বা ক্ষোভ থাকলে ক্ষমতাসীন বিএনপির জন্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রথমত, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত। সুপ্রিমো হাসিনা রয়েছেন দিল্লিতে। দলের বেশ কয়েকজন নেতা রয়েছে কলকাতায়, অনেকে আবার রয়েছেন বিদেশে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর বিএনপি ক্ষমতায় এসেছে। তাদের নেপথ্য শক্তি জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান। বলা হয়ে থাকে জুলাই অগাস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড জামাত। জামায়াতের যে প্রক্সি দলগুলি ছিল তারাই আসলে জুলাই অগাস্ট বিপ্লবের নেপথ্য কারিগর। পরবর্তীতে ড. মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসীন হওয়ায় উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতা গ্রহণ, এই সব কিছুর পিছনে ডিপ স্টেটের অবদান ছিল। কিন্তু কার্যত গত ১৭ মাস ধরে অন্তর্বর্তী সরকারের উপর আধিপত্য ছিল জামায়াত এবং এনসিপির। তারা যেভাবে নির্বাচনের কথা ভাবছিল, যেভাবে বিজয়ী হওয়ার হিসেব করছিল, তাদের সব হিসেব উল্টে গিয়েছে। গত ১৭ মাস তারা বেশ সুখে ছিল। বাংলাদেশে পালাবদলের পর তাদের সুখে থাকার দিন শেষ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত ১৭ মাসে জামায়াতের বহু গুপ্ত ব্যক্তি যারা বিএনপিতে ছিলেন, আওয়ামী লীগের মধ্যে ছিলেন সুশীল সমাজেও, এমনকি সরকারেও তাদের বেশ কয়েকজন ছিল। তারা ইউনূস জামানাতে এসে তাদের আদি রূপে আত্মপ্রকাশ করলেন। সরকারের বহু জায়গাতে তারা লোভনীয় পদে, সম্মানজনক পদে আসীন হন। বলা যেতে পারে পূর্বতন সরকারের বদান্যতায় তারা এইসব পদ আর সম্মান পেয়েছে। কিন্তু বিএনপি সরকার আসায় এইসব পদে জামায়াতের আধিপত্য অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। অনেকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের চাকরি যায় অবস্থা। আগামী দিনে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশেষ করে ইউনূসের উপদেষ্টা মণ্ডলী সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রুজু হতে পারে। বিশেষ একটি পক্ষ তাদের বিরুদ্ধে মামলা করার জন্য মুখিয়ে রয়েছে। সুশীল সমাজের অনেকেই এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা দায়েরের চিন্তাভাবনা করছেন। এই মামলা মোকদ্দমা হলে জামায়াতের অনেকে জড়িয়ে যেতে পারেন। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেছে। এটিকে বিপ্লবের অপরিহার্য অংশ হিসেবে দেখানো হচ্ছে। মামলা হলে অনেকেই ভেসে যেতে পারে। জুলাই যোদ্ধাদের মামলা থেকে রক্ষা করতে তদারকি সরকার যে রক্ষা কবচ জারি করেছিল, বিএনপি সরকার সেটা সংসদে পাশ না করালে তাদের গ্রেফতারের সম্ভাবনা আরও বাড়বে। জামায়াতের শীর্ষ নেতারাও সেটা জানেন, তাই তারা খুব একটা সুখে নেই বলেই বিশ্লেষকেরা মনে করছেন। তাদের মধ্যে কাজ করছে। তারা কতটা মানসিক চাপে আছে সেটা বোঝা যায়
যায় জামায়াতের আমির শফিকুরকে দেখে। তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। অন্যদিকে হাসনাত, সার্জিসরা তারাও স্বস্তিতে নেই। তাদের বিরুদ্ধে উঠছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। এইসব তরুণ তুর্কি নেতাদের বিরুদ্ধে অনেকে মামলা করার কথা চিন্তা করছেন। বলা হচ্ছে ২৪শে জুলাই অগাস্টে যে মব হয়েছে সেই মবের মাথায় এরা। পরিকল্পিত উপায়ে এরা হত্যালীলা চালিয়েছে। এরা আন্দাজও করতে পারেনি যে বাংলাদেশে একদিন পালাবদল হবে আর তারা পড়বে বিপদে। এদিকে জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে হওয়া তাদের নির্বাচনী জোটকে রাজনৈতিক জোটে পরিণত করার চিন্তাভাবনা করছে। ক্ষমতা না পেয়ে বাংলাদেশকে অশান্ত করছে জামায়াত। অনেক টালমাটালের পর বাংলাদেশে ফিরেছে স্বাধীন সরকার। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আর এতেই বাংলাদেশে তাণ্ডব শুরু করে দিয়েছে ভারত বিদ্বেষী পাকিস্তানপ্রেমী জামাত শিবির। কথায় আছে, গায়ে মানে না আপনি মোড়ল। আজ সেই অবস্থা হয়েছে বাংলাদেশের জামাতের। জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে না পেরে জুলাই সন্ত্রাসীদের নিয়ে আবারও বাংলাদেশকে অশান্ত করার কলকাঠি নাড়ছে জামায়াত। সরকার গঠন করেছে শাসক দল বিএনপি আর বিরোধী দল জামাতে ইসলামী। কিন্তু তারপরেও শান্তি ফেরেনি বাংলাদেশে। সেই রকম অশান্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সামনেই পোশাকের কারণে হেনস্থা করা হলো ২ তরুণীকে। কাঠগড়ায় জামায়াত সমর্থকরা। সেই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্র কেন্দ্রের রাজু ভাস্কর্যের কাছে ২ ছাত্রীকে হেনস্থা করা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ২ মহিলার সঙ্গে থাকা ২ পুরুষ সদস্য তার অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করার পরেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এই ঘটনার ভিডিও ফুটেজ। তাতে দেখা যাচ্ছে অভিযুক্তরা বাঁশের লাঠি হাতে নিয়ে এক মহিলাকে লাঠি মারার চেষ্টা করছে। অন্যদিকে মহিলাদের বলতে শোনা যাচ্ছে পুরুষরা তাদের ওপর শারীরিক নির্যাতন করছেন। এক মহিলার পরনে সালোয়ার কামিজ পরেছিলেন, অন্য মহিলা জিন্স আর টপ পরেছিলেন। তাদের পোশাককে পাশ্চাত্য পোশাক বলে দাগিয়ে দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিরাপদ নন ৫ অগাস্ট থেকে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের মারধর করছেন, মহিলারা আরও অভিযোগ করেছেন। পোশাক দেখে তাদের পতিতা বলেও গালিগালাজ করা হয়েছে। ভিডিও ফুটেজে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, নাজিরা বাজারে সেহরি খেয়ে টিএসিতে এসেছিলাম। তারা আমার আরোহীকে চড় মেরেছিল। তারা আমাদের পতিতা বলেছে। তারা কিভাবে মহিলাদের ওপর হাত তুলতে পারে? পাল্টা এক পুরুষকে বলতে শোনা যায়, এমন কোনো প্রমাণ নেই। জবাবে মহিলা বলেন, সিসিটিভি ফুটেজ আছে। মহিলার আরও প্রশ্ন, কেন সে আমাকে চড় মারল? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে মারবে? আমি কি এখানে আসতে পারি না? আমি কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি? অভিযুক্তরা হল শাহরিয়ার ইসলাম তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের ছাত্র; রাকিব আহমেদ সোহান, ধর্ম ও সংস্কৃতি বিভাগের পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসি ক্যামেরা ও অন্যান্য ছবি দেখে এখনও পর্যন্ত ৪ জনকে শনাক্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় এই ঘটনা জানিয়ে দিচ্ছে, বর্তমানে বাংলাদেশে জামাতের বারবারান্ত আবারও নতুন করে স্বাধীন বাংলাদেশকে অশান্ত করে তুলছে।